আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমার বিক্রম মনে 240 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আগে একটি ভিডিওয়ে প্রথম চ্যাপ্টারের প্রথম অধ্যায় ভিত্তি বিকাশ নিয়ে পুরো সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। আজকের আমাদের পাঠ হবে শস্যের বৃদ্ধি দশা। ঠিক আছে, ক্লাস 12 থার্ড সেমিস্টার শস্যের বৃদ্ধি দশা। সবাইকে বলবো কি ভিডিওটা স্কিপ করে করে দেখো না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তারা চাও যে একটা এগ্রিকালচারে একটা ভালো নাম্বার ক্যারি করব, কিংবা তারা এই এগ্রিকালচার সাবজেক্টটিতে একটা ভালো নাম্বার ক্যারি করতে চাও, তাদের সবাইকে স্বাগতম। এবং আমি যে আলোচনাগুলো করবো সবাই মন দিয়ে দেখবে, প্রয়োজনে সবাই নোট ডাউন করে নেবে। এই যে আমি অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সায়ক গোস্বামী এগ্রিকালচার থার্ড সেমিস্টার এবং 11 ফার্স্ট সেমিস্টার দুটোই হয়। আমরা এখন আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টার নিয়ে। থার্ড সেম নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। ক্লাস 12 থার্ড সেমিস্টার নিয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শস্যের বৃদ্ধি। এর আগে আমি বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আলোচনা করে দিয়েছি। প্রথম কথা আমি যদি বলি শস্যের বৃদ্ধি, শিশু উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি দশাকে তিন ভাগে ভাগ করা যায়। কয়ভাবে ভাগ করা যায় বললাম? তিন ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা বলবো এখানে যেটা বলবো না হচ্ছে সৃষ্টির দশা। প্রথমে আমি এখানে বললাম যেটা সৃষ্টি দশা, প্রথমে এখানে বলবো সৃষ্টি দশা। দ্বিতীয় নম্বর কথা বলবো যেটা হচ্ছে দীর্ঘকরণ দশা। তৃতীয় নম্বর দশা হচ্ছে এখানে দ্বিতীয় দীর্ঘকরণ। তৃতীয় হচ্ছে এখানে পরিণত দশা। তৃতীয় দশা হচ্ছে আমাদের কী বললাম? তৃতীয় দশা এখানে পরিণত দশা। তো প্রথমত আমি এখানে যেটা নিয়ে আলোচনা করব সৃষ্টি দশা। সৃষ্টি দশা আমরা কী দেখতে পাবো না, সৃষ্টি দশায় উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা এছাড়াও আগার অবস্থিত বর্ধনশীল অঞ্চলের ভাজকলায় বিভাজিত অসংখ্য কোষ সৃষ্টি হয়। এই সৃষ্টি দশায় কী বললাম কি উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা ইত্যাদি উদ্ভিদের বর্ধনশীলতার সৃষ্টি হয়। এই সৃষ্টি দশায় সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে দীর্ঘকরণ দশা। দীর্ঘকরণ দশায় আমরা কী দেখতে পাবো? যে দীর্ঘকরণ দশায় নবজাত কোষগুলোর আয়তনে বৃদ্ধি হবে। এছাড়াও কোষ রসের পরিমাণ আবির্ভাব হবে। কোষগুলি অভিস্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে রস গ্রহণ করে কী হবে না, রসস্ফীত হয়ে ওঠে। যেটা হয় কী এক কথায় যদি বলা যায়, উদ্ভিদের কোষ রসের সৃষ্টি হবে, কোষগুলোতে গর্ত কিংবা গহ্বরের সৃষ্টি হবে। এগুলো সব হবে আমাদের এই দীর্ঘকরণ দশায়। এরপরে যখন আসবো আমাদের যে পরিণত দশায়, এই পরিণত দশায় কী দেখতে পাবো? পরিণত দশায় আমরা দেখতে পাবো অনেকগুলি হরমোন কাজ করে। কি বললাম? হ্যাঁ, আমরা দেখেছি জৈববিজ্ঞানে যেমন হরমোন কাজ করে, ঠিক একইভাবে এগ্রিকালচারে উদ্ভিদের ক্ষেত্রে বা গাছেদের ক্ষেত্রে হরমোন কাজ করে। এই হরমোন যেমন দেখো ফুল ফুটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। ফুল ফুটাতে সাহায্য করে কী বললাম? ফ্লোরিজেন। আচ্ছা, উদ্ভিদের কাণ্ড বৃদ্ধির জন্য সাহায্য করে অক্সিন। উদ্ভিদের কাণ্ড বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। আচ্ছা, বর্ধনশীলে সাহায্য করে থাকে আমাদের খর্বাকার প্রজাতির উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য জিব্বা রেলিন এবং উদ্ভিদের কোষ বিভাজনের জন্য কাইনিন। ফুল ফোটাবার জন্য ফ্লোরিজেন। ফুল ফোটাবার জন্য কী বললাম? বলছি ফ্লোরিজেন, যেটা আমি এখানে লিখলাম এক্ষুনি। এই যে ফুল ফোটার জন্য এই যে ফ্লোরিজেনের খুবই প্রয়োজন। তাহলে আমরা এক কথায় জানলাম যে শস্যের বৃদ্ধি দশাগুলি কয় প্রকার, কী কী ইত্যাদিগুলো জানলাম। এরপরে আমরা এখানে যেটা দেখতে চলি সেটা হচ্ছে আমাদের সিগময়েড বৃদ্ধি দশা। কী দশা বললাম? আমার হাতে লেখাটা খুবই খারাপ, তোমরা একটু কষ্ট করে একটু বুঝে নেবে, ঠিক আছে? সিগময়েড বৃদ্ধি দশা। এই সিগময়েড বৃদ্ধি দশা কাকে বলে? ঠিক আছে, এই সিগময়েড বৃদ্ধি দশা বলতে বোঝাচ্ছে যে দশায় উদ্ভিদের বৃদ্ধি থেকে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ পর্যন্ত, যেখানে গাছ কোনো ক্ষেত্রে বাড়ছে কিংবা যেখানে গাছ কোনো ক্ষেত্রে কমছে। তাহলে এক কথায় সিগময়েড বৃদ্ধি দশার আকৃতি আছে, সেই আকৃতি হচ্ছে আমাদের এস আকৃতির। এই সিগময়েড বৃদ্ধি দশা এস অক্ষরের অর্থাৎ ইংরেজি এস অক্ষরের আকৃতির ন্যায় হয়
বৃদ্ধির আরেকটি দশা আছে সিংহ বৃদ্ধি দশার মধ্যেই আছে, এই সিংহ বৃদ্ধি দশার মধ্যেই আছে একটা দশা। উদ্ভিদের জন্ম থেকে অর্থাৎ উদ্ভিদের সৃষ্টি হওয়া থেকে তাদের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ এক কথায় বলতে পারি উদ্ভিদ একটি গাছ জন্মানো থেকে জন্মের সৃষ্টি থেকে মৃত্যু হওয়া পর্যন্ত তার যে টোটাল ওই যে বৃদ্ধি দশাটাকেই বিজ্ঞানী স্যাক্স, নামটা কি বললাম এটা নোট ডাউন করবে, বইতে এসে তোমরা সবাই দাগিয়ে নিয়ে পড়বে। বিজ্ঞানী স্যাক্সের কথা বললাম, বিজ্ঞানী স্যাক্স ভালো করে লিখছি এখানে, একটু দেখে নাও। বিজ্ঞানী বিজ্ঞানী স্যাক্স নাম দিয়েছেন মুখ্য বৃদ্ধিকাল। বিজ্ঞানী কী নাম দিয়েছেন বললাম? মুখ্য বৃদ্ধিকাল দশা নাম দিয়েছেন। কী নাম দিয়েছেন বললাম? মুখ্য বৃদ্ধিকাল দশা। এই মুখ্য বৃদ্ধিকাল দশা নাম দিয়েছে বিজ্ঞানী। আমাদের যতটুকু জানা আমরা ততটুকুই জানবো। আমরা জানি এমসিকিউ তো ডিটেলসে জানাটা খুবই ভালো, কিন্তু জানাটা ভালো, কিন্তু নম্বরটা ক্যারি হওয়াটা একটু খুবই ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা যেটুকু জানা দরকার, যেখান থেকে প্রশ্ন আসবে সেইগুলো বলে চলে যাব। আমি এর আগে বললাম সিগমুরের বৃদ্ধি দশা কথা বললাম, আকৃতি যে অক্ষরের হয় বললাম, এর একটি লেখচিত্র বা গ্রাফিক্স আছে। এই গ্রাফিক্সটি কি? তখন যদি গ্রাফিক্স বা লেখচিত্র আকারে যদি দেখি, এই গ্রাফিক্স কিংবা লেখচিত্র আকারে দেখি, এই ধারটা আমি আর লিখছি না, বলে দিচ্ছি। অর্থাৎ এই যে ধারটার কথা বলা হয়েছে না, এই ধারে আমরা দেখব উদ্ভিদের বৃদ্ধির হার। কি দেখবো? উদ্ভিদের বৃদ্ধির হার এই পাঁচটা দেখতে পাবো। আর নিচে দেখতে পাবো কি দেখতে পাবো না, সময় দেখতে পাবো। নিচে সময় দেখতে পাবো। এই সময় হোক যাই দেখতে পাই আমরা, এর বৃদ্ধি এস আকৃতি। আমরা একটু আগে বললাম সিংহের বৃদ্ধি দশা এস আকৃতি। এবার কয়েকটি ফেজ আছে, কয়েকটি দশা আছে। তার মধ্যে প্রথম দশার নাম বলবো যেটা অতি ধীর গতির বৃদ্ধি দশা, অর্থাৎ তার ইংরেজি টার্মের কথা যদি বলি লগ ফেজ দশা। কি বললাম? লগ ফেজ ইংরেজি টার্মের কথা যদি বলি এখানে লগ ফেজ। এই বৃদ্ধি দশা ধরো এখান থেকে যদি গাছটা লক্ষ্য করি, যখন গাছটা ছোটো থাকে, যখন একটি গাছ ছোটো থাকে তার বৃদ্ধিটা কি দ্রুত হারে হয়, বৃদ্ধিটা দ্রুত হারে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এইখানের কথা যদি বলি, অর্থাৎ আমরা যদি এখানে বলতে যাই যে এটা হচ্ছে 1 নম্বর দশা, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5। অর্থাৎ 1 নম্বর দশাকে বলছি আমরা লগ ফেজ, অর্থাৎ অতি ধীর গতির বৃদ্ধি দশা। 2 নম্বর দশাকে বলছি আমরা অতি দ্রুত গতির বৃদ্ধি দশা। 3 নম্বর দশাকে বলছি আমরা বৃদ্ধির হার কমে আসা দশা। 4th বৃদ্ধি বন্ধ হওয়ার দশা। 5 নম্বরকে বলছি আমরা বার্ধক্য দশা। এই 5 নম্বরকে বার্ধক্য, 4 নম্বরকে 5 নম্বরকে বলি বার্ধক্য দশা, 5 নম্বরকে বার্ধক্য, 4 নম্বরকে বৃদ্ধি বন্ধ হওয়ার দশা এবং বৃদ্ধির হার কমে আসা দশা। 3 নম্বর অতি দ্রুত গতির বৃদ্ধি দশা হচ্ছে 2, অতি ধীর গতির বৃদ্ধি দশা হচ্ছে 1। অতি ধীর গতির বৃদ্ধি দশা কি বললাম? 1। এই হচ্ছে আমাদের বিজ্ঞানী স্যাক্স এই গ্রাফিক্সটা অঙ্কনেকে আমাদের বুঝিয়েছেন, এই জন্যই এর আকৃতির হয়ে থাকে। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে শস্য বৃদ্ধির জন্য বিভিন্ন কারণ, অর্থাৎ এই যে শস্য যে বৃদ্ধি পাচ্ছে, কী বললাম এবার, শস্য যে বৃদ্ধি পাচ্ছে, এই যে শস্য বৃদ্ধি পাচ্ছে তার কারণ, কেন শস্য বৃদ্ধি পাচ্ছে, কী বললাম, কেন শস্যগুলি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কেন শস্যগুলি বৃদ্ধি পাচ্ছে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। এই চ্যালেঞ্জে আমাদের এগ্রিকালচার বিষয়, যারা এগ্রিকালচার ভালো নাম্বারে ক্যারি করতে চাও এবং যাদের এগ্রিকালচার এখনও পড়া হয়নি, আমি পরপর আমার সাজেশন ভিডিও এবং পুরো অথেন্টিক ভিডিও কোনখান থেকে প্রশ্ন আসবে একটি চ্যাপ্টার কমপ্লিট করবো। আমি একটি চ্যাপ্টার থেকে ধরে ধরে আলোচনা করব, তার বাইরে কোনো কোশ্চেন হবে না, এটুকু কথা দিতে পারি। ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঠিক আছে, আমি চলে যাব। যদি ভালো লাগে তাহলে করবে, আমাদের দরকার নেই। দেখো শস্য বৃদ্ধির কারণ এটা 2 প্রকার আছে, যেটা ফিজিওলজিক্যাল, অর্থাৎ এই 2 প্রকার। প্রথম কথা যদি বলি যে হচ্ছে শারীরবৃত্তীয় কারণ আছে, শারীরবৃত্তীয় কারণ আছে। প্রথম কথা এখানে শারীরবৃত্তীয় কারণ, কী বললাম, শারীরবৃত্তীয় কারণ আছে এখানে। আর এখানে যেটা আছে যে বাহিক্য কারণ বা বাহ্য কারণ, বাহিক্য কারণ বা বাহ্য কারণ বা পার্শ্বিক কারণের কথা বলবো। ঠিক আছে, তাহলে
এই যে শস্যবৃদ্ধির কারণ হচ্ছে এটা প্রথম দশা, এটা সেকেন্ড। এই শারীরবৃত্তের মধ্যে কয়েকটি পয়েন্ট পড়বে, তার ওয়াটার পড়বে, আমাদের প্ল্যান্ট নিউট্রিয়েন্ট পড়বে এবং নিউট্রিয়েন্ট পড়বে এবং হরমোন পড়বে, হরমোনগুলো পড়বে এবং এনজাইম পড়বে। অর্থাৎ জল, খাদ্য যে পুষ্টি, তা হরমোনের কথা আগেই বললাম, উচ্চজলের কথা পড়বে এবং আরেকটা জিনিস ভুলে গেল, ভিটামিন। এই যে জলের কথা বলি, জল তো একটি উদ্ভিদের ক্ষেত্রে ওগুলো তো ঘুমের জন্য লাগবে, তাহলে এই জলটা লাগবে। এই জল আমাদের নেক্সট হচ্ছে প্ল্যান্ট, উদ্ভিদের নিউট্রিয়েন্ট। এক্ষেত্রে মাথায় রাখতে আমাদের মাটি চ্যাপ্টারে আছে, আমরা দেখতে পাবো গেলে শস্যের বা উদ্ভিদের সুস্থ বৃদ্ধির জন্য টোটাল 17টি মৌলিক উপাদানের প্রয়োজন। কি বললাম? শস্যের বৃদ্ধির জন্য টোটাল 17টি মৌলিক উপাদান। হরমোনের কথা আমি যে আগেই তো ওইখানে বললাম যে মূলকাণ্ডের বৃদ্ধির জন্য অক্সিন, ফলবাকার প্রাচীর বৃদ্ধির জন্য জিব্বারেলিন এবং কোষ বিভাজনের জন্য কাইনিন, ফুল ফোটার জন্য ফ্লোরিজিন, আর এনজাইম উৎসেচক প্রোটোপ্লাজমের অন্তর্গত সমস্ত বিক্রিয়া এক বিশেষ শ্রেণীর জৈব যৌগের সাহায্যে নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা এখানে উৎসেচক বলবো। তাকে আমরা কি বলছি এখানে? তাকে আমরা এখানে কি বলছি না, তাকে আমরা এখানে উৎসেচক বলছি, তাকে আমরা এখানে উৎসেচক বলে গণ্য করছি, ঠিক আছে। উৎসেচকের ইংরেজি টার্ম হচ্ছে আমাদের এই যে এনজাইম, ইংরেজি টার্ম এনজাইম, ঠিক আছে। এনজাইম কি বললাম? এনজাইমের বাংলা মানে এই উৎসেচক। আমরা বললাম যে শারীরবৃত্তীয় কারণগুলো আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেই জিনিসটা হচ্ছে পার্শ্বিক কারণ বা বাহ্যিক কারণ সম্পর্কে আলোচনা করতে চলেছি, ঠিক আছে। এই বার্ষিক কারণে প্রথম যেটা বলবে আমাদের ক্লাইমেট ফ্যাক্টর বা যাকে বাংলার নাম হচ্ছে এখানে জলবায়ুর প্রভাব। বাংলা নাম কি বললাম এখানে? জলবায়ুর প্রভাব। খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জলবায়ুর প্রভাব। এই জলবায়ুর প্রভাবের মধ্যে কী কী পড়ে জানো? এই জলবায়ু প্রভাবের মধ্যে পড়ে, প্রথম কথা বললাম সানলাইট বা সূর্যালোক পড়বে। সূর্যালোক ছাড়া উদ্ভিদের আরেকটা জিনিস, উদ্ভিদের এই সূর্যালোকের উপরে ভিত্তি করে আলোক সময়কাল নীতি ভাগ করে। যে আলোক সময়কাল নীতি জীবকার, যাকে আমরা বলছি সল্ট ডে কর্ভ, অর্থাৎ এক কথায় বাংলায় যদি আমি বলি যে ছোট দিনের ফসল কাকে বলবো, যদি জানার প্রবণতা থাকে আমি বলেই দিচ্ছি। ছোট দিনের ফসল আমরা বলবো যেখানে 8 থেকে 9 ঘন্টা সূর্যালোকের প্রয়োজন, হয়। ছোট দিনের ফসল যেগুলি আমরা বর্ষাকালে চাষ করবো, সবই ছোট দিনের ফসল করবে। সূর্যালোকের প্রয়োজন 8 থেকে 9 ঘন্টা। যেমন এখানে হবে মিষ্টি আলু, সয়াবিন, তামাক, ধান, আখ, পেঁয়াজ প্রভৃতি ছোট দিনের ফসল। নেক্সট বড় দিনের ফসল কাকে বলবো? বড় দিনের ফসল হবে যেগুলি তাপমাত্রা দরকার বা সূর্য লাগবে 12 থেকে 14 ঘন্টা সূর্যের প্রয়োজন, এবং যেগুলিকে আমরা শীতকালে চাষ করব, সেগুলো হচ্ছে আমাদের সবই বড় দিনের ফসল। যেমন এখানে হতে পারে এই উদাহরণগুলো: পালং শাক, বাঁধাকপি, লেটুস, ফুলকপি, গম, আলু। গম কিন্তু একটি বড় দিনের ফসল। আরেক নাম হর্ষদিন এবং দীর্ঘদিন। হর্ষ মানে ছোট দিনের ফসল, আর দীর্ঘদিনের ফসল মানেই বড় দিনের ফসল হবে। এরপরে যেটা আমরা যাবো দিন নিরপেক্ষ শস্য, অর্থাৎ 3টে ভাগ বললাম না, দিন নিরপেক্ষ মানে আর কোনো দিনই লাগে না, সারা বছর চাষ হয়। যেমন আমরা সারা বছর বাজারে কী পাই? সারা বছর আমরা বাজারে কী পাই বলো তো? সারা বছর আমরা বাজারে দেখো, যেমন আমরা সারা বছর এখানে পাই শসা, আমরা পাই ভুট্টা, মেজ যাকে বলছি, আর আমরা পাই উচ্চ ফলনশীল ধান পেয়ে থাকি, ঠিক আছে। এরপরে যেটা আলোক সময়কাল নীতির অনুসারে, অর্থাৎ আলোক সময়কালের নীতির উপরে ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেটা আলোক বিমুখী, আচ্ছা, একটা হচ্ছে আলোক বিমুখী,
আলোক বিমুখী উদ্ভিদ, আলোক বিলাসী উদ্ভিদ, আলোক বিলাসী উদ্ভিদ। আচ্ছা, আলোক বিলাসী উদ্ভিদ। আর একটা যেটা আছে আমাদের আলোক নিরপেক্ষ উদ্ভিদ, আলোক নিরপেক্ষ উদ্ভিদ। এই আলোক নিরপেক্ষ উদ্ভিদ, বিলাসী উদ্ভিদ, বিমুখী উদ্ভিদ, এগুলোকে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্তই আমাদের থাকবে, পরবর্তীতে ডিটেলস আলোচনা করব আমরা।